এসএমই খাতে ঋণ দিতে বাণিজ্যিক ব্যাংকের অনীহা 18% নিচে নেমেছে অর্থ ছাড়। গতানুগতিক ভাবনাই কারণ বলছেন বিশ্লেষকরা। অজুহাত মানতে নারাজ বাংলাদেশ ব্যাংক। সমুদ্র পরিবহন বাণিজ্যে হিস্সা বাড়াতে চায় বাংলাদেশ। 5 বছরে 10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার মহাপরিকল্পনা। প্রথমবারের মতো যুক্ত হবে কন্টেইনার ভেসেলও। আমনের উচ্চ ফলনে খুশি চাঁদপুরের চাষি। কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে শঙ্কিত চাষাবাদে। ন্যায্য মূল্য নিশ্চিতে চান সরকারের হস্তক্ষেপ, পাশে থাকার প্রতিশ্রুতি কৃষি বিভাগের। কুতুবদিয়ায় গড়ে উঠেছে বাতিঘর ও সমুদ্র কেন্দ্রিক পর্যটন। বিস্তীর্ণ বালুচরা সোনালী সূর্যাস্ত টানছে দর্শনার্থী। সম্ভাবনা মেলে ধরতে উন্নয়ন পরিকল্পনার আশ্বাস। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করে বিপাকে মার্কিন টেক জায়ান্ট ওরাকল। ভাবনায় প্রতিষ্ঠানটির শেয়ারে বিনিয়োগকারীরা। একদিনেই শেয়ারের দাম কমেছে 13%। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এসএমই বিমুখ ব্যাংক খাতে এবার ঋণ ছাড়ের হার আরও কমে নেমেছে 17.68%। পর্যাপ্ত আমানত থাকলেও ঋণে রূপান্তর করতে পারছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। আবার মোট ঋণের হারে এবারও এই খাতে পর্যাপ্ত ঋণ ছাড়ে ব্যর্থ 38টি বেসরকারি ব্যাংক। বিশ্লেষকরা বলছেন ব্যাংকগুলোর গতানুগতিক ধ্যান ধারণার কারণে অবহেলিত এসএমই। অন্যদিকে প্রকৃত উদ্যোক্তার অভাবে পুরনো অজুহাত আবার মানতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। সিলিয়া সুলতানা রিপোর্ট। মাটি থেকে রং আর তা জড়িয়ে আছে পাটে। এ দিয়ে যে ব্যাগ বা পণ্য তৈরি হবে তার কদর জাপান, চীন, সুইজারল্যান্ডের মতো দেশে, যেখানে প্রকৃতি নির্ভর হস্তশিল্পের কদর বেশি। তবে দেশের মাটিতে এর চেয়ে বেশি সুবিধাভোগী আমদানি নির্ভর পণ্য বা তৈরি পণ্য। আমাদের শুধু চিন্তাটাকে তাদেরকে বলি, তারা কিন্তু তাদের চিন্তা মননশীল দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে। তো এই জায়গাটার মধ্যে তাদেরকে তো আমার বেঁচে রাখতে হবে। বোর্ড ইউজ করি, আমি পাট সুতা ইউজ করতেছি, আমরা বিভিন্ন বাঁশের বেতের জিনিসগুলো ইউজ করতেছি। সবকিছু আমাদের দেশে হাতের কাজ যে একটু মূল্যায়ন করে না, তা আমরা আস্তে ধীরে করতেছি। ব্যাংকের কোনো লোন সহায়তা পাইতাম, তাহলে আমরা কোম্পানিগুলো আরো আগে যেতে পারতাম। বড় প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে হোঁচট খাওয়া ব্যাংক খাত বরাবরই এসএমই বিমুখ। ফলে 2024 সালে এসএমই খাতে 19.12% থেকে 2025-এ ঋণ ছাড় কমে আসে 17.68%। সোনালী ব্যাংকের এবার ঋণ ছাড় গত বছরের তুলনায় 1% কমেছে। রূপালী ও জনতা ব্যাংকের ঋণ ছাড় মোট ঋণের 11 থেকে 12%। 62% এবং 25% ঋণ ছাড় দিয়ে সর্বোচ্চ তালিকায় আছে বেসিক ব্যাংক ও বিডিবিএল। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে এবার একটি মাত্র ব্যাংক দিয়েছে 40%। তেলে মাথায় তেল দেওয়ার যে একটা প্রবণতা তাদের মধ্যে ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি দেখছি আরও বেশি আছে। যে 70% এসএমইর অবস্থান হলো আপনার রুরাল এরিয়াতে, সাব আরবান এরিয়াতে। ওই সকল এলাকার যে উদ্যোক্তারা তারা আসলেই এখনো সেইভাবে এই সহায়তা পাচ্ছে না। একদিকে উদ্যোক্তাদের অভিযোগ পর্যাপ্ত অর্থ সহায়তার অভাব, অন্যদিকে ব্যাংক উদ্যোক্তা খুঁজে না পাওয়ার অজুহাত এবার শুনতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। আপনাদের যেহেতু কর্পোরেট গ্রাহকদের ব্যাপারে তিক্ত অভিজ্ঞতাই বেশি, অতএব আপনারা আপনাদের ফোকাসটা কিছুটা শিফট করেন সিএমএসএমই খাতে। তবে এবার ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান অনুমোদন দেয়া হবে তাদের প্রান্তিকে পৌঁছানোর সক্ষমতাকেও বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান ও এ খাতের উদ্যোক্তাদের ব্যাংক ঋণ সহ নানা প্রতিবন্ধকতা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এসএমই ফাউন্ডেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারবিজের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মোহাম্মদ ইহসানুল করিম। জনাব ইহসানুল, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম, এসএমই খাতে ব্যাংকের যে অনীহা এবং উদ্যোক্তা না পাওয়ার যে পুরনো অজুহাত, সবকিছু মিলিয়ে আসলে নানা প্রতিবন্ধকতার কথা আমরা শুনছিলাম। সবকিছু মিলিয়ে এই বিষয়ে আপনার অভিমত কি, আপনার পর্যবেক্ষণ কি, যদি সংক্ষেপে আমাদেরকে একটু জানাতেন। আমি আসলে গতানুগতিকের বাইরে যে আমি প্রথম যে কথাটা বলতে চাই যে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের যারা ব্যাংকাররা আছেন কিংবা আমরা যারা বিভিন্ন সেক্টরে যারা এসএমইকে সহায়তা করে থাকি, বিভিন্ন আমাদের অফিস আছে, তাদের সেই মন মানসিকতাটা যদি পজিটিভ হয়, তাদেরকে কিন্তু গতানুগতিক চাকরি করলে কিন্তু হবে না। আমরা যেটা দেখেছি বিগত সময়ে অনেক অনিয়ম হয়েছে, অনেক
ব্যাংক ঋণ খেলাপি হয়েছে, এখান থেকে আমাদের একটা কনফিডেন্স আমাদের লুজ করেছি আমরা, যার ফলে যারা ব্যাংকাররা আছেন কিংবা যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা এসএমইকে সাহায্য করবেন, তারা কিন্তু কনফিডেন্সটা লুজ করেছে এবং যার ফলে তারা এত কনজারভেটিভ হয়ে গেছে যে তারা উদ্যোক্তাদেরকে কিন্তু ওইভাবে সাহায্য করার জন্য সাহস পাচ্ছে না। আর অপরদিকে উদ্যোক্তা যারা আছেন তারাও কিন্তু অনেক, আসলে যারা ব্যবসা করেন তারা কিন্তু অনেক রিস্ক নেন, তাদের অনেক রকম চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। তারা যদি এরকম পজিটিভলি যদি সেই নীতিমালাটা না আসে, পজিটিভলি যদি দৃষ্টিভঙ্গিটা না আসে, সেও কিন্তু ব্যবসা করতে যে বিপদে পড়ে যায়। আর আমাদের তো এমনি তো অনেকগুলো সমস্যা আছে, আপনি জানেন যে আমাদের যে ব্যাংক ঋণের যে পার্সেন্টেজ, আমাদের যে সুদের হার, একটা ব্যবসা করতে কয় টাকা লাভ করা যায়, সেখানে যদি ডাবল ডিজিট কিংবা একটা উচ্চ হারে আমাকে সুদ দিতে হয় এবং সেটা যদি চক্র বৃদ্ধি হারে বাড়তে থাকে, সেটাও কিন্তু একটা নতুন উদ্যোক্তা কিংবা পুরনো উদ্যোক্তা তাকে কিন্তু অনেক চিন্তিত করে ফেলে, যার ফলে হয় কি তারা পিছিয়ে আসে। কিন্তু পিছিয়ে আসলে কিন্তু আমাদের সামগ্রিক দেশের যে অবস্থাটা, আমরা যে ব্যাংকার হিসেবে আমাদের যে জাতীয় পর্যায়ে আমাদের একটা কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টগুলো তো রাখতে হবে এবং উদ্যোক্তাদেরকে সেই সহায়তা দেওয়ার জন্য, তাদের কনফিডেন্স গ্রো করার জন্য তাদেরকে হেল্প করতে হবে। জনাব ইহসানুল, আপনি যেহেতু এখানে দৃষ্টিভঙ্গির বিষয়টি তুলে আনলেন, এর পেছনে আসলে দায়ী কি? যেমন নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের ঋণ দেওয়ার পেছনে আপনি যেমনটি বললেন, এর আগের বিভিন্ন অপ্রাসঙ্গিক বা বিভিন্ন ধরনের অসামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ উদ্যোক্তাদের, সবকিছু মিলে আসলে সেগুলোই কি মূল কারণ, নাকি আইনগত কোনো জটিলতা কিংবা দাপ্তরিক কোনো জটিলতার কারণে আসলে আটকে থাকছে ঋণের এই পরিমাণ? না, আসলে আইনগত নীতিমালা কিন্তু ভালো আছে আমাদের, কিন্তু এটা বাস্তবায়নটা আমাদের খুব সমস্যা। একটা নীতিমালা আছে, আপনি ব্যাংকে যে আমি প্র্যাকটিক্যালি অনেক মানে ছোট ছোট লোনকে আমি হ্যান্ডেল করেছি। আমি যখন এসএমইতে ছিলাম কিংবা বিটাকে ছিলাম, তখন অনেক উদ্যোক্তা কিন্তু ফোন করতো। আমরা কিন্তু এসএমই থেকে অনেক উদ্যোক্তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। তারা ফোন করতো যে স্যার আপনি বলেছেন এরকম নারী উদ্যোক্তা হিসেবে আমি পাবো, আমানত ছাড়া পাবো, ব্যাংকে যেহেতু আমাকে কেউ এ ব্যাপারে কথাই বলে না। তখন ম্যানেজারদের সাথে কথা বলেছি, তো আমি বিশেষ মানে প্রায়ই দেখেছি তারা খুব গতানুগতিক লোক, তারা চাকরি করা লোক। তারা মানে চিন্তা করেছে যে এই মেয়েটাকে ঋণ দিব, এই মেয়েটা একটা উদ্যোক্তা হবে, এটা লস টস খেলে আমাদের কি হবে, এইসব মনে করে তারা সম্পূর্ণ নিরাপদ থাকতে চায়। আমি চাকরি করতে আসলে কিন্তু আমাকে কমিটমেন্ট রাখতে হবে, আমাকে রিস্ক নিতে হবে, আপনি নিয়ম আউট অফ দ্য বক্স যেতে হবে। এবং দেখবেন যে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা আউট অফ দ্য বক্স যে অনেক ভালো ভালো কাজ করেছে। আপনি জেনে খুশি হবেন যে আমাদের লুৎফর রহমান সরকার একজন ছিলেন, সোনালী ব্যাংকের এমডি। উনি কিন্তু আমি যখন বুয়েটে পড়াশোনা করি তখন আমরা দেখেছি উনি বিকল্প নামে যারা নতুন চাকরি মানে যারা পাশ করবে, ঢাকা ভার্সিটি বুয়েট থেকে পাশ করবে, তাদেরকে তিনি একটা প্রকল্প করেছিলেন বিকল্প, যে তুমি চাকরি না করে বিকল্প কিছু করবা। এবং সেই বিকল্পের জন্য উনি ঢালাওভাবে ঋণ দিয়েছেন বুয়েট থেকে, কিংবা আমার অনেক পরিচিত বড় ভাই আছেন যারা ক্লাস্টার হিসেবে 5 জন মিলে একটা করে লোন নিয়েছে, তারা এখনও কিন্তু ব্যবসা করে। আপনি এখনও 2-4টা বাস দেখবেন, বিকল্প বাস এখনও চলে। কিন্তু এগুলো কিন্তু ঢাকা ভার্সিটির ছেলেরা চাকরি না করে বিকল্প হিসেবে এসেছিল। এইরকম লুৎফর রহমান সরকারের মতো লোক যদি পজিটিভ লোক থাকে, আউট অফ দ্য বক্স যায়, রিস্ক নেয়, এবং সে যদি দেশপ্রেম তার মধ্যে থাকে যে না আমাকে একটা ঋণ দেওয়া মানে আমার চাকরি না, ঋণ দেওয়া মানে আমি 100 জন মানুষকে কর্মসংস্থান করলাম, ঋণ দেওয়া মানে আমার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হলো, ঋণ দেওয়া মানে আমার দেশ স্বাবলম্বী হলো, এই দৃষ্টিভঙ্গি নিয়ে যারা যদি চাকরি করে মানুষ, বিশেষ করে ব্যাংকাররা এবং যারা আমাদের বিভিন্ন এই ব্যবসা বাণিজ্যে যারা রেগুলেট করেন, এই প্রতিষ্ঠানগুলো লোকগুলো যদি এইরকম দেশপ্রেমিক হয়, তাদের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে যদি উদ্যোক্তাদের দিক থেকে আমি চিন্তা করি, উদ্যোক্তাদের আসলে কোনো গাফিলতি দেখছেন কিনা, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে যে পজিটিভ যে মাইন্ডসেটটা ডেভেলপ করা দরকার, সেই জায়গায় আসলে উদ্যোক্তাদের ভূমিকা কতখানি এবং তারা সেটি যথাযথভাবে পালন করছেন কিনা? না, উদ্যোক্তা কিন্তু সবসময় তারা কিন্তু স্বপ্ন নিয়ে আসে। হ্যাঁ, বিশেষ করে আমি বিভিন্নভাবে কিন্তু এরকম উদ্যোক্তা উন্নয়নের সাথে আমি কাজ করি, আমি এখনও কাজ করি, আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি উদ্যোক্তা উন্নয়নের জন্যই কাজ করি। তো সেই উদ্যোক্তাদের কিন্তু স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য গার্জিয়ান হিসাবে আমরা যারা আমাদের প্রতিষ্ঠান আছে, বিশেষ করে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, তারা যদি প্রণোদনা কিংবা তাকে সেই সাপোর্টটা দেয়, তাহলে কিন্তু সেই স্বপ্নটা বাস্তবায়ন হলেই কিন্তু দেশ আগাবে। তা আমি উদ্যোক্তাদের আমি আসলে কোনো দোষ দেখি না, তারা কিন্তু রিস্ক নিয়েই আসে। এবং আপনি দেখবেন যে একটা বুয়েট থেকে কিংবা একটা ঢাকা ভার্সিটি, রুয়েট, কুয়েট, এখানে যদি আপনি এদেরকে একটু মোটিভেট করেন, এদেরকে যদি একটু পথ দেখান, তাহলে কিন্তু তারা ওই বিকল্প পথে যেতে পারে।
এবং বিকল্প পথে গেলেই কিন্তু আপনি জানেন যে একটা শিক্ষিত ছেলে যদি ব্যবসা করে, সেই ব্যবসার থেকে কিন্তু আরও অশিক্ষিত কিংবা নিম্ন শ্রেণীর লোক আরও সে একজন ব্যবসা করলে আরও 100 জন লোক কর্মসংস্থান হয়। তো এই দৃষ্টিভঙ্গি আমাদের কিন্তু এই উদ্যোক্তা ভিত্তিক একটা দেশ সমাজ আমাদেরকে গঠন করতে হবে। কারণ আমাদের এখানে পাশ করলে লক্ষ লক্ষ মানুষ বসে আছে, চাকরি নেই। এই চাকরি কে দিবে? সরকার তো কয়জনকে চাকরি দিবে? সরকার রেগুলেটরি বিভিন্ন প্রতিষ্ঠান। সুতরাং এই উদ্যোক্তা আমাদের একটা বিপ্লব করতে হবে, আদারওয়াইজ আপনি কর্মসংস্থান করতে পারবেন না। আর কর্মসংস্থান না করতে পারলে সে কিন্তু জিডিপিতে জিরো হয়ে গেল। সে একজন পাশ করলো, সে ভার্সিটি থেকে পাশ করলো, সে একটা চাকরি পাচ্ছে না। অর্থাৎ কি, সে আমাদের দেশ সেবায় কিংবা দেশের উন্নয়নে সে অংশগ্রহণের তার সুযোগ নাই। তো সুতরাং এই বিষয়ে মেইন উদ্যোক্তাদের পার্টনার কিন্তু ব্যাংক। তো সে ব্যাংক যদি সেরকম দৃষ্টিভঙ্গি নিয়ে, পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, এবং সেটাকে অনেক যাচাই বাছাই তো অবশ্যই করবে, এবং সেখানে সততা থাকতে হবে। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম জনাব এহসানুল, এখানে বলা হচ্ছিল এই যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যখন কিনা কারণ জানতে চাওয়া হচ্ছে কেন উদ্যোক্তাদের ঋণ দেওয়া যাচ্ছে না, বা যে কোনো জায়গায় যখন তাদের কাছে জবাবদিহিতামূলক পদক্ষেপের কাছে যাওয়া যাচ্ছে, তখন ব্যাংকগুলোর কাছ থেকে উত্তর, সেই গতানুগতিক উত্তর, উদ্যোক্তার অভাব, সঠিক উদ্যোক্তার অভাব। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ ব্যাংক বা রেগুলেটরি প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের আসলে দায়িত্ব কতখানি নিশ্চিত করার পিছনে? এটা আসলে আমাদের মানুষের কনফিডেন্স অনেক আমরা আসলে কমে গেছে। আমাদের সরকারি প্রতিষ্ঠান যারা চাকরি করে তাদেরও অনেক লিমিটেশন আছে, কারণ তারা অনেক সময় সে হয়তো পজিটিভ, তার উপরে নিচে তার পুরো চ্যানেলটা হয়তো পজিটিভ না, কেউ না কেউ হয়তো তার চ্যানেলে করাপশন করছে। এইসব নিয়ে আপনি দেখবেন যে ছোট ছোট কিংবা মাঝারি গোছের যারা আছে, সরকারি লোক আছে, তারাও কিন্তু বিপদে পড়ে যায়, যারা পজিটিভ, যারা অনেস্ট। তো সুতরাং এইগুলাতে এই সুবিচার কিংবা এই ন্যায় বিচার সুনিশ্চিত করা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং এইখানে যদি ম্যান্ডেটরি কিছু করা দরকার, যে আমাদের ব্যাংকে একদম এখানে ঋণ দিতে হবে এবং এই পর্যন্ত ঋণ দিতে হবে, এবং ইভেন বিশেষ করে আমাদের একাডেমি এবং ইন্ডাস্ট্রি এবং ব্যাংক ইন্ডাস্ট্রি, ব্যাংক ইউনিভার্সিটি, এগুলোর মধ্যে কিন্তু আমাদের সেতু বন্ধন করা দরকার। ওই লুৎফর রহমান সরকার যেটা করেছিলেন, উনি ইউনিভার্সিটির সাথে ব্যাংকের সেতু বন্ধন করেছিলেন এবং ইন্ডাস্ট্রির সাথেও করেছিলেন। তো এই জিনিসগুলো করা দরকার। এগুলো সামগ্রিকভাবে এরকম আমাদের যদি পজিটিভ লোক আমাদের উপরে বসানো যায়, তারা যদি ওখানে এই স্বপ্নগুলো দেখেন এবং তারা যদি তাদের সেই ক্ষমতায় জিনিসগুলোকে অনেস্টলি চালু করার জন্য কিংবা পালন করার জন্য যারা অনেস্ট অফিসার আছেন তাদেরকে সাপোর্ট দেন, তাহলে কিন্তু একটা বিপ্লব হবে। ধন্যবাদ জনাব এহসানুল আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এসএমই খাতের নানা প্রতিবন্ধকতা নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন ইন্টারভিউজের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইহসানুল করিম। এবার বন্দর বাণিজ্যের খবর। সংকট না কাটায় এখনও ভারতে প্রবেশের অপেক্ষায় বেনাপোল বন্দরে আটকে আছে 135টি সুপরিবাহী ট্রাক। বিস্তারিত জানাতে বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। ভারতের সাথে রয়েছে বাংলাদেশের বড় ধরনের রপ্তানি বাণিজ্য। বাংলাদেশি পণ্যের গুণগত মান ভালো এবং দামে সাশ্রয় হওয়ায় বেশ চাহিদা রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। বন্দরের তথ্য মতে প্রতি বছর প্রায় 2 লাখ মার্কিন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় ভারতে। তবে গত বছর 5 আগস্ট সরকারি পরিবর্তনের পর আমরা দেখতে পেয়েছি সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই একের পর এক রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, এবং পরপর 3 দফা এই নিষেধাজ্ঞার কারণে বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে ভারতে সড়ক পথে পাটজাত পণ্য, তৈরি পোশাক, গার্মেন্টস, বাংলাদেশি কাঠের তৈরি আসবাবপত্র এবং ফলের তৈরি জুস রপ্তানি বন্ধ রয়েছে। বন্দরের তথ্য বলছে রপ্তানি বাণিজ্যে প্রতিবন্ধকতার কারণে গত অর্থ বছরের তুলনায় বর্তমান অর্থ বছরে 4 মাসে প্রায় 1,15,418 মেট্রিক টন পণ্য রপ্তানি কমেছে। এদিকে বেনাপোল স্থল বন্দরে 2 মাস ধরে আটকে থাকা যে সুপারি ট্রাক ছাড়করণের বিষয়ে কোনো সমাধানে না পৌঁছায় এখনো পর্যন্ত কিন্তু এই ট্রাক আটকে রয়েছে, ফলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন ট্রাক চালকরা। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে রপ্তানি বাণিজ্য নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।
সমুদ্র পরিবহন বাণিজ্যের হিস্সা বাড়াতে আগামী 5 বছরে 10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার মহাপরিকল্পনা নিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। বাল্ক ক্যারিয়ার ওয়েল ট্যাঙ্কারের পাশাপাশি প্রথমবারের মতো বহরে যুক্ত হবে কন্টেইনার ভেসেলও। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বর্তমানে বাংলাদেশি পতাকাবাহী 104টি মাদার ভেসেল দিয়ে পণ্য বহনে সক্ষমতা রয়েছে 54 লাখ মেট্রিক টন, যা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মাত্র 11 থেকে 12%। অথচ আন্তর্জাতিক মেরিটাইম অনুযায়ী সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে 40% দেশীয় ক্যারিয়ার, 40% বিদেশি ক্যারিয়ার এবং বাকি 20% দেশি ও বিদেশি ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করার বিধান রয়েছে। এখানে একটা ভালো ইম্প্যাক্ট হবে যদি বাংলাদেশি ফ্ল্যাগগুলি আরো বাড়ে। বিএসসির বহরে বর্তমানে জাহাজের সংখ্যা 6টি। আগামী 2-1 মাসের মধ্যে যুক্ত হবে বাংলার নবযাত্রা নামে আরও একটি কার্গো ভেসেল। এই অবস্থায় আগামী 5 বছরে নিজেদের বহরে 22টি মাদার ভেসেল যুক্ত করার মহাপরিকল্পনা নিয়েছে বিএসসি। আমরা যদি এই 22টা জাহাজ বিএসসিতে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে অর্জন করতে পারি, আমরা যদি পয়েন্ট অফ কনসলিডেশনে পৌঁছাই, তাহলে জাতীয় অর্থনীতিতে আমরা ব্যাপক অবদান রাখতে পারবো। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন 10 বছরে 22টি জাহাজ কেনার যে মহাপরিকল্পনা নিয়েছে, এর অংশ হিসেবে G2G ভিত্তিতে দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে 6টি জাহাজ। এর বাইরে প্রতি বছর নিজস্ব তহবিল থেকে 1টি করে জাহাজ কিনতে চায় বিএসসি। যখন জাহাজের দেশি মালিকানাধীন জাহাজের পরিমাণ বাড়বে, আমদানি রপ্তানি এবং শিপের যে টার্নওভারটা তারা করছেন, যেভাবে তারা রাউটিং করছেন, সেই রাউটিংটার কন্ট্রোলটা মোস্টলি আমাদের উপরে থাকবে। বাড়তি বাড়ার আশায় এর একটি জাহাজও চট্টগ্রাম বন্দর কিংবা বাংলাদেশ জলসীমায় আসে না। তবে দেশের অর্থনীতির সাথে এসব জাহাজকে বাংলাদেশ রুটে ব্যবহারের পরামর্শ শিপিং ব্যবসায়ীদের। আমি মনে করি যে বিএসসি জাহাজগুলো যদি বাংলাদেশে আসে আমাদের জন্য সুবিধা হবে এবং ডেফিনেটলি দেশের ফ্ল্যাগ ভেসেল হিসাবে দেশে সার্ভিস দেওয়াটা এটাই স্বাভাবিক। স্বাধীনতার পর 1972 সালে বাণিজ্য শুরু করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে একসময় 38টি জাহাজ ছিল, কিন্তু পরবর্তীতে বেসরকারি পর্যায়ে জাহাজের সংখ্যা 90 ছাড়িয়ে গেল। বিএসসি জাহাজ কমতে কমতে মাত্র 6টিতে এসে দাঁড়ায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। দেশের মোট সম্পদের 1/4 1% ধনীর হাতে রয়েছে। প্যারিস স্কুল অব ইকোনমিক্সের বৈশ্বিক অসমতা প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। গেল 1 দশকে সামান্য কমেছে ধনী দরিদ্রের আয়ের পার্থক্য। দেশে ধনী ও দরিদ্রের আয় ও সম্পদ ভোগের বৈষম্য বাড়ছে, এমন নানা সমালোচনা ও যুক্তিতর্কের মধ্যেই প্যারিস স্কুল অফ ইকোনমিক্সের বৈশ্বিক অসমতা প্রতিবেদন 2026-এ তুলে ধরা হলো বাংলাদেশের মোট সম্পদের 58% মালিক সবচেয়ে ধনী 10% মানুষ। এর মধ্যে শীর্ষ 1% ধনীর কাছে রয়েছে মোট সম্পদের প্রায় 1/4, আর 4.7% সম্পদের মালিকানা 50% মানুষের হাতে। 10 ডিসেম্বর প্রকাশিত এই প্রতিবেদনে জানানো হয়েছে আয়ের ক্ষেত্রে অসমতা প্রায় একই রকম। জাতীয় আয়ের প্রায় 41% চলে যায় শীর্ষ উপার্জনকারী 10% মানুষের হাতে। অন্যদিকে নিম্ন আয়ের 50% মানুষের সম্মিলিত আয় মাত্র 19%। গেল 1 দশকে দেশের সবচেয়ে ধনী ও সবচেয়ে দরিদ্র মানুষের আয়ের পার্থক্য কমেছে সামান্য। 2014 থেকে 2024 সালের মধ্যে ব্যবধান 22 থেকে কমে 21-এ নেমেছে। বিশ্বে আয় ও সম্পদ বন্টনের বৈষম্যের চিত্র প্রায় বাংলাদেশের মতোই। বিশ্বে ব্যক্তিগত সম্পদের 3/4 রয়েছে 10% ধনীর হাতে, তার মধ্যে 37% আবার 1% শীর্ষ ধনীর হাতে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। অনুকূল আবহাওয়া, উচ্চ ফলনশীল জাত ও সার কীটনাশকের সঠিক ব্যবহারে চলতি মৌসুমে চাঁদপুরে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকেরা। তবে কৃষি উপকরণের দাম বাড়ায় ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত তারা। চাঁদপুর থেকে ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। চাঁদপুরে ফসলের মাঠে পাকা সোনালী ধানের মৌমৌ গন্ধ। বিস্তীর্ণ জমিতে এখন আমনি সমারোহ। উৎসবমুখের পরিবেশে সেই ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষক।
গেল কয়েক বছর জলাবদ্ধতা, প্রাকৃতিক দুর্যোগ ও নিম্নমানের ধান বীজের কারণে ফলন কম হলেও এবার চিত্র ভিন্ন। অনুকূল আবহাওয়া, উচ্চ ফলনশীল জাত ব্যবহার এবং সার ও কীটনাশকের সঠিক ব্যবহারে চলতি মৌসুমে জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। প্রত্যাশিত ফল পেয়ে খুশি কৃষকেরা, যদিও কৃষি উপকরণের দামও বাড়ায় ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কিত কৃষকেরা। আমরা যে ধান খেতি করছি ইনশাল্লাহ অনেক আল্লাহ পাক দিছে। অন্য বছর থেকে এবার ধানের বীজটা এবং ধানটা খুবই ভালো হয়েছে ইনশাল্লাহ। ফসল করি আমরা পয়সা পাই না, দাম পাই না, সারের দাম বেশি, সবকিছুর দাম বেশি। এখন সার ওষুধের যে দাম, পরিশ্রম দিয়া বেড়া, মনে করুন খরচপাতি দিয়া বেড়া আমগোটা পোষে না। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার লক্ষ্যমাত্রার চেয়ে হেক্টর প্রতি উৎপাদন বেড়েছে। আমাদের ফলন ভালো, পোকামাকড় আক্রমণও কম ছিল। আমরা যখন মাঠে গেছি তখন বাদামি গাছ ফুড়েং অথবা মাজরা পোকা এই ধরনের আক্রমণ কম ছিল, যার ধরুন আমাদের চাঁদপুরে এবার আমন ধানের ফলনটা ভালো। চাঁদপুর সেচ প্রকল্প ও মেঘনা ধনাগদা সেচ প্রকল্প মিলিয়ে জেলায় চলতি মৌসুমে প্রায় 35,000 হেক্টর জমিতে আমনের উৎপাদন হয়েছে। সরকারিভাবে প্রতি কেজি ধানের দাম 34 টাকা ও চাল 50 টাকা নির্ধারণ করা হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। স্থাপত্য ও নির্মাণ শিল্পের প্রদর্শনী ও বিল্ডিং ম্যাটেরিয়ালস এক্সিবিশনের শেষ দিনে চলছে আজ। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনী শুরু হয়ে গেল 11 ডিসেম্বর। 3 দিন ব্যাপী এই আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন দেশ বিদেশের খ্যাতনামা স্থপতি, গবেষক, শিক্ষাবিদ ও নির্মাণ খাতের নেতারা অংশ নিচ্ছেন। আর্ক সামিটের অংশ হিসেবে সেমিনার, বিশেষজ্ঞ লেকচার, গোলটেবিল আলোচনা, স্থাপত্য ও নির্মাণ শিল্পের প্রদর্শনী এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস এক্সিবিশন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশি বিদেশি 69টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দেখছেন এই সময়ের বাণিজ্য। এবার জনপদের অর্থনীতির খবর। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় গড়ে উঠেছে বাতিঘর ও সমুদ্রকেন্দ্রিক পর্যটন স্পট। দ্বীপের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে সমন্বিত পরিকল্পনা সাজানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সমুদ্রের ঢেউ পেরিয়ে নৌপথে কুতুবদিয়ায় পৌঁছানো যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেন্ট মার্টিনে যাওয়ার মতোই পর্যটকদের পাড়ি দিতে হয় নীল জলরাশি। আর দ্বীপে পা রাখলেই চোখে পড়ে বিস্তীর্ণ বালুচর, অবারিত সমুদ্র আর সোনালী সূর্যাস্তের মোহময় দৃশ্য। বিচ্ছিন্ন এই দ্বীপে রয়েছে শতবর্ষী ঐতিহ্যের বাতিঘর, আছে ব্যস্ত সুটকিপল্লী আর দেশের একমাত্র উপকূলীয় বায়ুবিদ্যুৎ প্রকল্প। এসব নিয়ে গড়ে উঠছে নতুন পর্যটন কেন্দ্র। শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয় নতুন এক পর্যটন স্পটের। সৌন্দর্য এবং একটা যে অপার সম্ভাবনা আছে, এটা আমরা আমাদের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে চাই। পর্যায়ক্রমে এটা আরো প্রসার ঘটবে এবং এখানে আরো কিছু যদি কোনো ইনভেস্টর প্রয়োজন মনে করা হয়তো তারা এগিয়ে আসবেন। লাইট হাউস রয়েছে, আমরা এই নৈসর্গিক সৌন্দর্যগুলা শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। কুতুবদিয়ার পর্যটন শিল্প উন্নয়নের পরিকল্পনা দ্রুতই পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যটন শিল্পকে উন্নয়ন করার জন্য সরকারিভাবে আমরা পর্যটন শিল্প মন্ত্রণালয় বরাবর আমরা উপজেলা প্রশাসন থেকে পরিকল্পনা প্রেরণ করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান আর রাতে আতশবাজিতে জমে ওঠে পুরো আয়োজন। হাজারো মানুষ ভিড় করেন সমুদ্র কেন্দ্রিক এই নতুন ভ্রমণস্থলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন এই সময়ের বাণিজ্য। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের বিজনেস কেস প্রতিযোগিতা কেবিএসি নেক্সাস সিজন 2। কুয়েট বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ছিল এ আয়োজন। প্রতিযোগিতার পাশাপাশি ছিল ইন্ডাস্ট্রি লিডারদের কি নোট সেশন, ব্যবসায়িক কৌশল বিষয়ে আলোচনা ও বাস্তব ভিত্তিক সমস্যা সমাধানের ওয়ার্কশপ। ক্লাবের সভাপতি ফয়সাল ইকবাল জানান, এবারের আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করে 1,500-এর বেশি শিক্ষার্থী। এই আয়োজনের মিডিয়া পার্টনার সময় টিভি লিমিটেড। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় বিশ্ববাজারে কমছে কফির দাম। চীনের চাহিদা কমার শঙ্কার মধ্যে ভালো উৎপাদনের পূর্বাভাসকে সামনে রেখে কমেছে সয়াবিন বীজের দামও। কমতে দিকে পাম তেলের দামও। তবে 3 বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে রয়েছে সূর্যমুখী তেলের দাম।
ব্রাজিল ও ভিয়েতনামের মতো শীর্ষ উৎপাদক দেশগুলোর উৎপাদন ভালো হওয়ায় বিশ্বব্যাপী পর্যাপ্ত সরবরাহ থাকায় কমতির দিকে কফির দাম আগের দিনের তুলনায় শুক্রবার 2.55% পড়ে প্রতি পাউন্ডের দাম $395। মাস ব্যবধানে কমেছে 1.64%। চীনের চাহিদা কমার শঙ্কার মধ্যে ভালো উৎপাদনের পূর্বাভাসকে সামনে রেখে কমেছে সয়াবিন বীজের দামও। প্রতি বুশেলের দাম 1.5% কমে দাঁড়িয়েছে $1076। মাস ব্যবধানে কমেছে 6.17%। চাহিদার তুলনায় বেশি মজুদ থাকায় প্রতি টন পাম তেলের দাম 1.13% কমে নেমেছে 4018 রিঙ্গিতে। এদিকে গেল 3 বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে রয়েছে সূর্যমুখী তেলের দাম। কাঁচামালের প্রাপ্যতা কম এবং রফতানি প্রবাহ সীমিত হওয়ায় শুক্রবার প্রতি 10 কেজির দাম 1432 ভারতীয় রুপি। মাস ব্যবধানে দাম বেড়েছে 2% আর এই বছর এখন পর্যন্ত বেড়েছে প্রায় 13%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। কৃত্রিম বুদ্ধিমত্তায় অতিরিক্ত বিনিয়োগ করে বিপাকে পড়েছে মার্কিন টেক জায়ান্ট ওরাকল। কারণ ওপেন এআইকে ছাড়িয়ে যাচ্ছে গুগল এআই, যা ভাবনায় ফেলেছে ওরাকলের শেয়ারে বিনিয়োগকারীদের। এতে একদিনেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমেছে 13%। সফটওয়্যার ও ডেটাবেজ প্রযুক্তির শক্তিশালী মার্কিন প্রতিষ্ঠান ওরাকল বহুদিন ধরে ক্লাউড ও ওপেন এআই এ নিজেদের শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে। তবে গুগলের সঙ্গে প্রতিযোগিতায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। এমন বাস্তবতায় এবার নিজেদের আয়ের প্রতিবেদন প্রকাশের পর কমে গেছে ওরাকলের শেয়ার দর। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার ওরাকলের প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবারই প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য 13% পর্যন্ত কমে যায়। রয়টার্সের বিশ্লেষণ, ওরাকল কৃত্রিম বুদ্ধিমত্তা ওপেন এআই এর পেছনে অনেক বেশি বিনিয়োগ করেছে, বিপরীতে সন্তোষজনক আয় পাচ্ছে না। এছাড়া ওপেন এআই এর তুলনায় গুগল এআই এগিয়ে চলছে, যা ভাবনায় ফেলেছে ওরাকলে বিনিয়োগকারীদের। তাই দাম কমলেও শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এসএমই খাতে ঋণ দিতে বাণিজ্যিক ব্যাংকের অনীহা, 18% নিচে নেমেছে অর্থ ছাড়। গতানুগতিক ভাবনাই কারণ বলছেন বিশ্লেষকরা। অজুহাত মানতে নারাজ বাংলাদেশ ব্যাংক। সমুদ্র পরিবহন বাণিজ্যে হিস্সা বাড়াতে চায় বাংলাদেশ। 5 বছরে 10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার মহাপরিকল্পনা। প্রথমবারের মতো যুক্ত হবে কন্টেইনার ভেসেলও। এবং কুতুবদিয়ায় গড়ে উঠেছে বাতিঘর ও সমুদ্র কেন্দ্রিক পর্যটন। বিস্তীর্ণ বালুচর আর সোনালী সূর্যাস্ত টানছে দর্শনার্থী। সম্ভাবনা মেলে ধরতে উন্নয়ন পরিকল্পনার আশ্বাস। এই ছিল সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলী। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন।